আসসালামু আলাইকুম। দর্শক, জামাতি ইসলাম নিয়ে প্রতিনিয়তই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। হাসিনা সরকার পতনের পর জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশে ৩০০ আসনেই নির্বাচিত প্রার্থী দিবেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজও করে যাচ্ছেন প্রতিনিয়ত। তবে ৭১ জামাতের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, অনেক যুক্তিতর্ক রয়েছে। সেই ব্যাপারগুলোতে না গিয়ে বরং জামাত যে বাংলাদেশের একটি অনেক বড় রাজনৈতিক দল, বিগত আ ৫০ বছরে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা এককভাবে তাদের কোনো কর্তৃত্ব ছিল না। বিভিন্ন সময় তারা বিভিন্ন দলের সাথে জোট বেঁধে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে। সর্বশেষ কিন্তু তারা সফল হতে পারেনি। আমরা দেখেছি জামাত বিএনপির সাথে জোট বেঁধেছিল, আওয়ামী লীগের সাথে জোট করেছে এবং সর্বশেষ এই গণ-অভ্যুত্থানের পর এখন তারা এককভাবে সারা দেশে নির্বাচন করার একটি প্রস্তুতি নিচ্ছে। আমরা বিভিন্ন জরিপে দেখেছি যে জামায়াতের জনপ্রিয়তা বাংলাদেশে কতটুকু। আবার তাদের সমালোচনাও কম হচ্ছে না। বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির উনি জামাতে ইসলাম নিয়ে অনেক কথাবার্তা বলেছেন এবং উনি বলেছেন জামাতের ক্ষমা চাওয়ার ব্যাপার নিয়েও। এছাড়াও তিনি বলেছেন যে ইসলাম আর জামাতে ইসলাম এক না। তো আমি উনার কথার সাথে একমত। ইসলাম আর জামাতে ইসলাম এক না। কারণ ইসলাম আর জামাতে ইসলামের রাজনৈতিক অনেক পার্থক্য রয়েছে। বিশেষ করে ইদানিং সময়ে তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তা শুনলেই হয়তো অনেকটা স্পষ্ট ধারণা পাবেন আপনারা। তবে এই মুহূর্তে যদি ভোট হয় আর জামাত যদি এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করে, তাহলে তারা কতটুকু সিট পেতে পারে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রকম কথাই বলেছেন। অনেকেই বলেছেন যে এই মুহূর্তে ভোট হলে জামাত সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হবে। আবার অনেকেই বলছেন যে জামাত এই মুহূর্তে ভোট হলে ২৫ থেকে ৩০ টা আসন তারা পেতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি জরিপ দেখেছি। সেখানে কিন্তু দেখা গিয়েছে যে জামায়াতের গ্রহণযোগ্যতা মোটামুটি একটা লেভেলের ছিল। কিছু, কিছু জায়গায় তাদের গ্রহণযোগ্যতা বিএনপির থেকেও অনেক উপরে ছিল। তবে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ এবং জামায়াতের কর্মী যারা, তারা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং সেই জন্যই সোশ্যাল মিডিয়ায় যে জরিপগুলো হচ্ছে, সেই জরিপগুলোতেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো আওয়ামী লীগকে চাচ্ছে, কেউ জামায়াতকে চাচ্ছে, আবার কোনো, কোনো জায়গায় বিএনপিকে ব্যাপক পরিমাণে মানুষ বিএনপিকে চাচ্ছে। তবে আমি আমার ব্যক্তিগতভাবে এতটুকু বলতে পারি যে এই মুহূর্তে নির্বাচন হলে জামায়াত কিন্তু আসলে ওই ২৫, ৩০ বা ৫০ টা সর্বোচ্চ আসন পেতে পারে। এর বেশি পাবে না। কারণ জামায়াতের রাজনীতি অনেকেই পছন্দ করেন না। আর বিএনপি যেহেতু বিগত ১৫ বছর ক্ষমতার বাইরে, সেহেতু জনগণের পক্ষ থেকে একটা জোয়ার উঠেছে যে তারা বিএনপিকেই ভোট দিবেন। বিএনপির নেতা তারেক রহমান এই সময় যে বক্তব্যগুলো দিচ্ছে, সেই বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো কিন্তু আপনারা শুনলে বুঝতে পারবেন যে উনার মধ্যে কতটুকু রাজনৈতিক ম্যাচুরিটি এসেছে এবং উনার কথাবার্তা কতটুকু মানুষ গ্রহণ করতেছে। এই ব্যাপারটা কিন্তু ইতিমধ্যে কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ তারেক রহমানের প্রতি মানুষের একটা অন্যরকম ভালোবাসা তৈরি হচ্ছে উনার কথাবার্তার মধ্যে। এছাড়াও যেহেতু তিনি দীর্ঘদিন নির্বাসিত এবং তার মা বাংলাদেশে একজন নির্যাতিত প্রধানমন্ত্রী। হাসিনা সরকার আপনারা জানেন যে কিভাবে ওনাকে নির্যাতিত করেছে। সেই দিক থেকেও অনেকের একটা সিম্প্যাথি কাজ করে বিএনপির উপর। আবার কিছু, কিছু জায়গায় আমরা এটাও দেখেছি যে বিএনপির কিছু নেতাকর্মীর আজকাল যেই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িয়ে যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু আবার মানুষ এটাও বলছে যে, "আমরা কি তাহলে এজন্য আন্দোলন করেছি বা এজন্য শেখ হাসিনাকে তাড়িয়েছি? যদি বিএনপির নেতাকর্মীগুলো এসে এই আবার আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল এই সমস্ত কাজে জড়িয়ে যায়?" এটাও কিন্তু ব্যাপক একটা প্রশ্ন। আর এই জিনিসটাই কিন্তু বিএনপির জনপ্রিয়তা দিনে, দিনে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তো এখন দেখার বিষয় যে সর্বশেষ আসলে নির্বাচনেই বোঝা যাবে যে কোন দল কে মানুষ ভালোবেসে সংসদে পাঠায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।